আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধু, সেনা কর্মকর্তা গ্রেপ্তারের নির্দেশের অপেক্ষায় পুলিশ। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ এক জটিল সময়ের মুখোমুখি। পুরনো কথা তারপরে রিপিট করি যে গত 8 অক্টোবর আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটি গ্রেফতারি পরোয়ানা জারি করে, যেখানে 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেনা কর্মকর্তাদের। এখানে কর্মরত আছেন, এখানে অবসরপ্রাপ্ত আছেন। এবং এই গ্রেফতারি পরোয়ানার পরবর্তীতে আমি বলেছিলাম যে আর্মিকে কে গ্রেফতার করবে? পুলিশ। পুলিশের নিজেরই তো মাজা ভাঙ্গা, সেই পুলিশ কিভাবে গ্রেফতার করবে সেটি বড় প্রশ্ন। আজকে দৈনিক যুগান্তর একটি প্রতিবেদন করেছে। প্রতিবেদনটিতে বলেছে যে 15 সেনা কর্মকর্তাদের গ্রেফতারের অপেক্ষায় পুলিশ। যুগান্তরের প্রতিবেদনে বলা হচ্ছে, গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার করার নির্দেশের অপেক্ষায় পুলিশ। অভিযুক্ত 15 কর্মকর্তা বেশ কয়েকদিন ধরে সেনা হেফাজতে আছেন। এখানে একটু বলা দরকার, আমি বারবার বলি, তারপরেও আমার হয়তো অন্য কন্টেন্ট আজকে আপনি এখন যিনি শুনছেন হয়তো শোনেননি, যে সেনা হেফাজতে আছেন। হেফাজত মানে কিন্তু গ্রেফতার নয়। 8 তারিখ, আজকে 15 তারিখ, এক সপ্তাহ হয়ে গেছে। সেনা হেফাজতে গত বছর আওয়ামী লীগ পতনের পর রাজনীতিবিদ, বিচার বিভাগের অধিকর্তারা, প্রশাসনের অধিকর্তারাও কিন্তু সেনা হেফাজতে ছিলেন, সেটি কিন্তু গ্রেপ্তার নয়। কাজে এই যে এখন যে সেনা হেফাজতে আছেন বলা হচ্ছে, এটাও কিন্তু গ্রেপ্তার নয়। বারবার আইন বলছে যে গ্রেপ্তার করবে পুলিশ। পুলিশ 7 দিনেও গ্রেপ্তার করতে পারেনি। বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত ঝুলন্ত অমীমাংসিত অবস্থায় আছে এবং এটি নিয়ে নানা রকম আলাপ আলোচনা হচ্ছে। আসলে কে বিচার করবে? আইসিটি করবে নাকি সেনা আইন করবে? প্রয়োজনে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন, সেনা কর্মকর্তাদের, সাবেক কর্মকর্তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, সেই সংগঠন এমনটাও দাবি করেছে যে প্রয়োজনে সেনা আইন সংশোধন করে হলে কর্মকর্তাদের সেনা আইনে বিচার করতে হবে, আইসিটি নয়। তাহলে বিষয়টি কিন্তু ঝুলে গেছে, ঝুলন্ত অবস্থায় আছে আজকে 7 দিন যাবত। এবং আগামী 22 অক্টোবর আদালতে হাজির করতে হবে, আইসিটির যে বিশেষ ট্রাইব্যুনালের আদালতে, এই ওয়ারেন্ট ইস্যু যাদের হয়েছে তাদেরকে। মাঝখানে আরো 7 দিন, এর মধ্যে নিশ্চয়ই একটি সুরাহা হবে। প্রসিকিউশন বিভাগের মতে গ্রেপ্তারের এখতিয়ার একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশের। যদি পুলিশ তাদের গ্রেপ্তার করে তখন আইন প্রযোজ্য হবে। সেক্ষেত্রে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে। ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনের বিচারের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। আমি খানিক আগে এগুলো বললাম। সংগঠনটির দাবি, প্রয়োজনে সেনা আইন সংশোধন করে গুমের মতো গুরুতর অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচার নিশ্চিত করতে হবে। এদিকে যুগান্তর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর কাছে এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন। ডিএমপি কমিশনার বলেন যে বিষয়টি অনেকটা নির্ভর করছে সেনাবাহিনীর ওপর, আমাদের তেমন কিছু করার নেই। যারা হেফাজতে আছেন তাদের আমরা গ্রেপ্তার করব নাকি সেনা আইনে বিচার হবে সে বিষয়ে আমি এখনই কিছু জানি না। অর্থাৎ পুলিশের মধ্যেও দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে যে এটি আইসিটিতে বিচার হবে নাকি সেনা আইনে বিচার হবে। দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে বলে পুলিশ জানে না। পুলিশের কাছে তো আইসিটি বা চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী পুলিশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু ডিএমপি কমিশনার বলছেন জানি না। ডিএমপি কমিশনার আরো যা বলছেন যে আমাদের যা হুকুম দেবে আমরা তাই করব, কোর্টের আদেশ এখনো আমরা পাইনি। ডিএমপি কমিশনার এটি বলছেন। সেনাবাহিনী থেকে যদি আমাদের কিছু বলে তাহলে আমরা তাদের সহযোগিতা করব, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন
অনেকগুলো গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার বাইরে চলে গেছে, সেগুলো আনা হচ্ছে। এছাড়া আরো কিছু প্রক্রিয়া চলছে। এদিকে পুলিশ সদর দপ্তরের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে রোববার সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির করা হবে। আদালত নির্দেশ দিলে তাদের সেনানিবাসের সাময়িক কারাগারে রাখা হবে। সাময়িক কারাগারটি পরিচালিত হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে। যুগান্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিল আহমেদের কাছেও এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন। খলিল আহমেদ বলেছেন, বিষয়টি খুবই সেন্সিটিভ। আমি বলবো না যে নিয়ে কিছু জানি না, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার জানা আছে, কারণ এ সংক্রান্ত ডেস্কটির দায়িত্ব আমার, কিন্তু আমার হাত পা বাঁধা, তাই কোনো তথ্য দিতে পারছি না। কিছু বললে সচিব মহোদয় বলতে পারেন। যুগান্তর কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদের কাছেও জানতে চেয়েছেন বিষয়টি নিয়ে। জান্নাতুল ফরহাদ যুগান্তরকে বলেন, সাময়িক কারাগার ঘোষণার বিষয়ে আমরা অবগত। এই কারাগারটি পরিচালিত হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে। এর বাইরে এই মুহূর্তে কোনো তথ্য আমাদের কাছে নেই। সেখানে কারা থাকবে, কোন পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন, কারাগারটি কতদিন মেয়াদের হবে, এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পাওয়ার পর আমরা যথাযথ ব্যবস্থা নেব। এদিকে হেফাজতে থাকা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সুষ্ঠু বিচারের জন্য সেনা আইন সংশোধনের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। আমরা খানিক আগে যেটি বললাম, মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে সংগঠনটি। গুজব নয়, দেশপ্রেমী ঐক্য, সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিহতকরণ প্রসঙ্গে শিরোনামে সংবাদ সম্মেলনের আয়োজক এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। অর্থাৎ চাপ বাড়ছে কিন্তু এই বিষয়টি নিয়ে। এতে সংগঠনটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ লিখিত বক্তৃতায় বলেন, আমরা অপরাধীদের বিচারের পক্ষে, তবে সেই বিচার হতে হবে স্বচ্ছ, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এবং সংবিধান ও মানবাধিকারের মূলনীতির আলোকে, যেখানে কোনো ফুল স্টপ থাকবে না। আর্জেন্টিনা, চিলি, মেক্সিকো ও তুরস্কে সেনা আইন সংশোধনের মাধ্যমে ডিক্টেটরদের বিচার হয়েছে। বাংলাদেশেও প্রয়োজনে সেই পথ অনুসরণ করা যেতে পারে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখে ম্যানুয়াল অব ব্যাঙ্গিং মিলিটারি আইন সংশোধন করে বিচার কার্যক্রম পরিচালনা করা উচিত। এইভাবে যদি করা না হয় তবে ভবিষ্যতে এই বিচারের স্থায়িত্ব বা টিকে থাকার সম্ভাবনা কম। যেটি হোক, সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে আজকে এক সপ্তাহেও ধোঁয়াশা কাটেনি। আমি নিজেও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করছি যে এই বিষয়টি অমীমাংসিত অবস্থায় আছে এবং এই অমীমাংসিত বিষয়টি কতদিনে মীমাংসা হয় সেটি দেখার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং এই বিষয়টিকে নিয়ে অন্য কোনো পরিস্থিতির উদ্ভব হয় কিনা সেই শঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এই সবকিছু দেখতে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। পুলিশ যতই নির্দেশের অপেক্ষায় থাকুন না কেন 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করতে, অপেক্ষায় থাকলেও পুলিশকে গ্রেপ্তার করতে পারবে আসলে? যদিও অতীতে সেনা কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তারও করেছেন। এই 5 অগস্ট গত বছরের ক্ষমতার পর পরিবর্তনের পর দু একজন সেনা কর্মকর্তা যে জেলে নেই সর্বোচ্চ লেভেলের, জেনারেল লেভেলের, এই মুহূর্তে মেজর জেনারেল জিয়াউল হকের কথা বলা যায়, তিনি এই মুহূর্তে কারাগারে বন্দী হয়ে আছেন। কিন্তু এটি যেহেতু একটা সম্মিলিত একসাথে 25 জনের, এই সম্মিলিত প্রচেষ্টা আসলে কি হবে সবকিছু দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। বিরল খনিজকে কেন্দ্র করে আমেরিকা ও চীনের সংঘাত এবার চরম আকার নিল। চীনের উপর শুল্কের খাড়া চলানোর পাশাপাশি এই লড়াইয়ে ভারতকে পাশে চাইল আমেরিকা। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট জানালেন, বিশ্বজুড়ে বিরল খনিজের উপর চীনা আধিপত্য শেষ করতে
ভারত সহ গোটা ইউরোপের সমর্থন চায়। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, চীনের তরফে বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতির উপর বিরাট ধাক্কা। এই লড়াই চীন বনাম সমগ্র বিশ্বের। রপ্তানি নিয়ন্ত্রণ আগামী মাস থেকে কার্যকর করতে চলেছে চীন। আমরা জানি না কেন এই পদক্ষেপ নিচ্ছে তারা, তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি আমরা। ট্রাম্পের এই সহকর্মী আরো জানান, আমেরিকা চীনকে কোনোভাবেই এই বিরল খনিজকে অস্ত্রে পরিণত করতে দেবে না। ওরা বিশ্বের সমস্ত সরবরাহ শৃঙ্খলের উপর বন্দুক টেনে ধরছে। আমেরিকা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে তা জানতে চাওয়া হলে চীনের বিরুদ্ধে একজোট হয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমেরিকা ইতিমধ্যে ভারত, ইউরোপ ও এশিয়া দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এই লড়াইয়ে সকলকে পাশে চাইছে আমেরিকা। উল্লেখ্য, বিরল খনিজ রপ্তানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। 9 অক্টোবর চীনের তরফ থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী 0.1% বেশি বিরল খনিজ পদার্থ রয়েছে এমন পণ্য রপ্তানি করতে গেলে সরকারকে অনুমতি নিতে হবে। বিদেশি সামরিক ব্যবহারের জন্য বিরল খনিজ রপ্তানি করা যাবে না। নতুন কিছু খনিজও যুক্ত হয়েছে নিষেধাজ্ঞা তালিকায়। এতেই বিপাকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি হলো এই বিরল খনিজ, এবং এই বিরল খনিজের 90% চীনের নিয়ন্ত্রণে। প্রযুক্তি ক্ষেত্রে এই খনিজ ছাড়া কল্পনাই করা যায় না। অত্যাধুনিক সামরিক অস্ত্রের মূল ভিত্তি এই খনিজ। এদিকে বর্তমানে বিরল খনিজে বিশ্বের একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছে চীন। 2025 সালের রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ মজুদ রয়েছে চীনে, 44 মিলিয়ন মেট্রিক টন। দ্বিতীয় স্থানে ব্রাজিলের রয়েছে 21 মিলিয়ন মেট্রিক টন। তৃতীয় স্থানে রয়েছে ভারতে 6.9 মিলিয়ন মেট্রিক টন। তবে চীন বিশ্বের 70% বিরল খনিজ খনন এবং 90% বেশি প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে। এই অবস্থায় চীনকে শিক্ষা দিতে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন 1 নভেম্বর থেকে চাইনিজ পণ্যের উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপ করা হবে। বৃহস্পতিবার চীন বিরল খনিজ রপ্তানির উপর এক প্রকার নিয়ন্ত্রণ আরোপ করল। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর 100% শুল্ক আরোপ করল। সব মিলিয়ে আগামী 1 নভেম্বর থেকে চাইনিজ পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে হলে 130% শুল্ক দিতে হবে। ট্রাম্প বলেন, চীনের মনোভাব অত্যন্ত আক্রমণাত্মক। আমেরিকা তার শিল্পকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তবে কয়েক ঘন্টা পরে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। প্রেসিডেন্ট শির দিনটি খারাপ কেটেছে। আমরা চীনকে আঘাত করতে চাই না, আমরা তাকে সাহায্য করতে চাই। বেসেন্ট বলেন, বেজিংয়ের এই পদক্ষেপ কোনোভাবে শক্তি প্রদর্শন নয়, অত্যন্ত দুর্বলতার লক্ষণ। সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল রাখতে এবং উত্তেজনা কমাতে যা যা করা দরকার আমেরিকা তা করবে। চীনের বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতকে পাশে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠতম ব্যক্তি এবং ভারতের আগামী রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জিও গোরকে গত 9 অক্টোবর ভারতে পাঠিয়েছিলেন এবং তিনি 6 দিনের সফর করে ইতিমধ্যে চলে গেছেন। এবং সার্জিও গোর ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে। গত 11 অক্টোবর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেছেন। ভারতে হওয়া তাদের প্রথম এই বৈঠকে উভয় দেশের জন্য দুর্লভ খনিজের গুরুত্ব নিয়ে কথা হয়েছে বলেছেন গোর। দুর্লভ খনিজ কিন্তু কথায় কথায় আসছে।
এবং এই দুর্লভ খনিজের পৃথিবীর 90% খনিজ কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করে, নিজেরা 70% উৎপাদন করে, এর বাইরে আরো 20% মিয়ানমারে এখানে ওখানে যে খনিজ উৎপাদন হয় সেই উৎপাদনেরও নিয়ন্ত্রণ চীনের হাতে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে বিভিন্নভাবে সাইজ করতে চাইছে এবং সাইজ করতে গিয়ে নিজেরাই সাইজ হয়ে যাবার উপক্রম। এই জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে গেছে, ভারতকে পাশে চায়, ইউরোপকে পাশে চায়, কিন্তু ভারতকে পাশে চাইছে। ভারত কি চাইছে? ভারত নিশ্চয়ই ভারতের উপর যে বাণিজ্য শুল্ক চাপিয়ে রাখা হয়েছে সেই শুল্ক মুক্ত হতে চাইছে, প্রতিযোগিতামূলক শুল্কে আসতে চাইছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে যে তৎপরতা আছে সেই তৎপরতা থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রকে শর্ত দেবে ভারত। কেউ কেউ বলছেন সার্জিও গোরকে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কেন পাঠালেন? চীনের খবরদারিটাকে একসাথে মোকাবেলা করার জন্য এবং ভারতের সাথে বাণিজ্য শুল্ক যে সেই শুল্কটা সমাধান বিষয়ে আলাপ করার জন্য। প্রতিরক্ষা এবং দুর্লভ খনিজ নিয়ে আলাপ হয়েছে। প্রতিরক্ষা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য। ভারতের প্রতিরক্ষায় বিশেষ করে দুটো সীমান্ত দেশ, একটি পাকিস্তান আর একটি বাংলাদেশ। সার্জিও গোরের সঙ্গে কি বাংলাদেশ বিষয়ে আলাপ হয়েছে? ডোনাল্ড ট্রাম্প কি সার্জিও গোরকে বাংলাদেশ বিষয়ে আলাপ করতেও কি পাঠিয়েছেন? কেউ কেউ বলছেন যে ভারতকে মোটামুটি একটা নিশ্চয়তা দেওয়া হয়ে থাকতে পারে এই সার্জিও গোরের মাধ্যমে যে আমরা তোমাদের পূর্ব সীমান্তে আমরা তেমন কিছু করব না, আমার কোনো খবরদারি থাকবে না। আর ভারত কি চাইবে? ভারত কি পশ্চিম সীমান্ত বিপদগ্রস্ত, পূর্ব সীমান্ত মানে বাংলাদেশ। এই বাংলাদেশে মার্কিন তৎপরতা এবং একই সাথে মার্কিন তৎপরতা মানে সেখানে পাকিস্তানি তৎপরতাও আছে। ভারত কি চাইবে না যে পাকিস্তানি তৎপরতা মুক্ত হোক? সেই চাওয়া থেকে ভারতের কাছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য সহযোগিতা চাইতে আসে যে চীনকে ধরতে হবে, চীন যে এই যে সাম্প্রতিক সময়ে যে ভূমিকা পালন করছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থায় যেতে হবে, কিন্তু ভারতকে দিয়ে চীনকে বোঝাতে হবে। সেই বোঝাতে হলে ভারত যদি শর্ত দিয়ে দেয় যে তোমরা পূর্ব সীমান্ত ছেড়ে চলে যাও, তাহলে অবস্থাটা এখন এমন দাঁড়িয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব সীমান্ত, দ্যাট মিনস বাংলাদেশ নিয়ে খবরদারি, বাংলাদেশ নিয়ে পরিকল্পনা যদি বিশেষ কিছু থাকে, সেই পরিকল্পনা নিয়ে পিছু হটতে হবে বলেই পাতিভাল মহল মনে করছেন। ভারত মাস্ট নানা আলাপ আলোচনা থাকলেও প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য, বিরল খনিজ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ থাকলেও বাংলাদেশ নিয়ে যে খুব বড় ধরনের একটা শর্ত দেবে সেটি মনে হয় বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ এই যে ক্রান্তিকালে পড়ে যে আছে, এই ক্রান্তিকাল আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের মাধ্যমেই এই ক্রান্তিকাল অতিক্রম করবে বলে সামগ্রিকভাবে বিশ্বাস করি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।